হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে আগামীকালের মার্কেটে অ্যাকচুয়ালি কী কী ঘটনাগুলো ঘটতে পারে বা আগামীকালের মার্কেটের জন্য কোন কোন ইম্পর্টেন্ট নিউজগুলো খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে এবং তার সাথে যুদ্ধ কিভাবে আমাদের এই মার্কেটটাকে একটা ডমিনেট করছে সেই বিষয়টা নিয়ে আমরা টোটালি ডিসকাশনটা করব। তো আজকের যে টপিক সেটা হচ্ছে ওয়ার অ্যান্ড মার্কেটস, অর্থাৎ আগামীকাল মার্কেটের মধ্যে কি হতে চলেছে এবং মার্কেটের সিনারিওটা কি হতে পারে এবং কোন কোন নিউজগুলো অ্যাকচুয়ালি আপনার লক্ষ্য রাখা উচিত সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো প্রথম কথা হচ্ছে, আমরা ফ্রাইডে নাইটে যেটা দেখেছি সেটা হচ্ছে ইউএসএ এবং ইরান এদের যে যুদ্ধ, সেই যুদ্ধের ফলে ব্রেন্ট যে ক্রুড অয়েল আছে সেটা $93 পার ব্যারেল এই জায়গায় চলে গিয়েছে এবং ডাউ জোন মোটামুটি দেখতে গেলে 450 পয়েন্টের কাছাকাছি ড্রপ করেছে। এছাড়া গোল্ড প্রাইস সেটাও মোটামুটি কিছুটা পরিমাণ বেড়েছে 1.5% মতো। আর ইউএস ভিক্স অর্থাৎ ভোলাটিলিটি ইন্ডেক্সকে আমরা মোটামুটি 30-এর কাছে যেতে দেখলাম। এই সমস্ত কিছু যে ইন্ডিকেশনটা করে সেটা হচ্ছে মার্কেটের মধ্যে একটা চরম লেভেলের নেগেটিভিটি রয়েছে। তার কারণ আমরা প্রথম থেকেই জানি যে ব্রেন্ট ক্রুড অয়েল এটা যদি $10 করে ইনক্রিজ করে তাহলে সেক্ষেত্রে আমাদের যে মার্কেট রয়েছে সেখানে অর্থাৎ আমাদের টোটাল ইকোনমির মধ্যে 0.5% মতো আমাদের জিডিপির মধ্যে কিন্তু একটা ড্রপ আমরা লক্ষ্য করি। তো সেই সমস্ত কিছুর দিকে লক্ষ্য রেখে আমাদের যে সমস্ত বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে এই মুহূর্তে যুদ্ধের যে পরিস্থিতি সেই পরিস্থিতিটা কোন জায়গায় রয়েছে। তো প্রথম কথা হচ্ছে, আমরা যদি দেখি দুবাই এয়ারপোর্ট মোটামুটিভাবে স্টাক হয়ে গেছে, কারণ ইরান দুবাইতে একটা এয়ারপোর্টে অ্যাটাক করেছিল এবং সেটা তার রানওয়েতে। এছাড়া আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে ইকোনমিক্সটা রয়েছে, যুদ্ধের যে ইকোনমিক্স সেটা সম্পূর্ণভাবে একটা ডিফারেন্স চলছে। তার কারণ হচ্ছে ইরানিয়ান একটা ড্রোন, সেগুলোতে যে পরিমাণ কস্টিং আসছে সেটা হচ্ছে $20,000 কাছাকাছি এবং সেটাকে ইন্টারসেপ্ট করতে মোটামুটি $1 মিলিয়ন কাছাকাছি খরচা হচ্ছে। সেই জায়গা থেকে দেখতে গেলে $1.1 বিলিয়ন যে ড্রোনটাকে ডিস্ট্রয় করার জন্য যে মেশিন সেটা ইউজ করা হচ্ছে, কিন্তু $20,000 কাছে $1 মিলিয়ন যে ইন্টারসেপশনের কস্ট, এক্ষেত্রে যুদ্ধের যদি ইকোনমিক্স দেখা হয় সেদিক থেকে দেখতে গেলে ইরান কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে। তার কারণ হচ্ছে ইরানের যে পাওয়ার বা ক্ষমতা বলা যেতে পারে সেটা সম্পূর্ণভাবে কত নাম্বার অফ ড্রোনস তাদের কাছে রয়েছে, তাদের কাছে একটা হিউজ নাম্বার অফ ড্রোনস রয়েছে এবং তারা চাইছে যে এই ড্রোনসগুলো কনস্ট্যান্টলি পাঠাতে, অ্যাট্যাক করতে, যাতে করে সেগুলোকে ইন্টারসেপ্ট করতে বাকিদের ইকোনমিক একটা ক্রাইসিস চলে আসে বা তাদের কস্টিং বা খরচাটা অনেক বেড়ে যায়। তো সেই দিক থেকে দেখতে গেলে ওয়ার ইকোনমিক্সের রেসপেক্টে ইরান কিন্তু অনেকটা পরিমাণ এগিয়ে রয়েছে। উল্টো দিক থেকে দেখতে গেলে তারা অ্যামাজনের যে টোটাল অর্থাৎ AWS এর টোটাল 3টে যে ফেসিলিটিস রয়েছে ইউএই এবং বাহারিনের মধ্যে, এই ফেসিলিটিসগুলোর ওপর তারা অ্যাট্যাক করেছে এবং সেইখানে AWS এর যে ডেটা সেন্টার রয়েছে সেই ডেটা সেন্টারগুলোকে সম্পূর্ণভাবে ডিস্ট্রয় করেছে। উল্টো দিক থেকে দেখতে গেলে এআই ইউজ করা হচ্ছে পুরো যুদ্ধে এবং যেখানে ট্রাম্প এটাকে ব্যান করেছিল তারপরেও ইউএসএর যে যুদ্ধ যারা করছে অর্থাৎ CIA থেকে শুরু করে তারা কিন্তু অ্যানথ্রোপিক এআইকেও এক্ষেত্রে ইউজ করছে। তো যাই হোক, সমস্ত দিক থেকে দেখতে গেলে যেটা আমি বলছিলাম যে ক্লডের যে অ্যানথ্রোপিক এআই সেটাকে ট্রাম্প টোটালি ব্যান করেছিল। ব্যান করার পরেও সেন্টকম এটাকে ডিপ্লয় করেছে অপারেশন এপিক ফিউরিতে এটাকে কাজে লাগানোর জন্য, অর্থাৎ ইন্টেলিজেন্স এবং ব্যাটেল ফিল্ডের যে সিমুলেশন করা ইত্যাদি জিনিসগুলোর জন্য। তাছাড়াও ক্লডকে ইউজ করে যে সমস্ত নিউক্লিয়ার ফেসিলিটিসগুলো আছে সেগুলোকে কিন্তু টার্গেট করা হচ্ছে। উল্টো দিক থেকে দেখতে গেলে যে ডিফেন্স সেক্রেটারি রয়েছে ইউএসএর, তিনি মোটামুটি ক্লডকে রীতিমতো ইউজ করছেন এবং এটাকে এআইকে এই মডার্ন যে যুদ্ধ সেক্ষেত্রে একটা উইপনের মতো ইউজ করা হচ্ছে। তো এআইকে যখন এইভাবে ইউজ করা হচ্ছে তখন ইরানের যে বক্তব্য, এর আগে যখন যুদ্ধ হতো যুদ্ধের যেটা রুল সেটা হচ্ছে কোনো ইনফ্রাস্ট্রাকচারাল অ্যাসেটকে কিন্তু কোল্যাপস করানো হতো না বা তার উপর অ্যাট্যাক করানো হতো না। যেমন এক্সাম্পল যদি দিই তাহলে হচ্ছে যুদ্ধের সময় হসপিটালের ওপর অ্যাট্যাক করা হয় না জেনারেলি,
কারণ যখন মানে যতই বিরোধী পক্ষ হোক না কেন তাও করা হয় না, এগুলো নৈতিকতার খাতিরে কিছু কিছু জিনিসকে অনেকেই মানে ছাড় দেন, যেহেতু ইনফ্রাস্ট্রাকচারাল ইস্যু আসতে পারে বা ওয়াটার সাপ্লাইকে এইভাবে বন্ধ করা হয় না, কারণ ওয়ারটা হচ্ছে মানে দুটো কান্ট্রির যারা লিডার রয়েছে লিডারশিপের মধ্যে, তার সাথে সাধারণ মানুষকে অনেকটা পিছনে রাখা হয়, কিন্তু মানে এটা চেষ্টা করা হয় অ্যাকচুয়ালি, কিন্তু যেটা দেখা যাচ্ছে এক্ষেত্রে ডেটা সেন্টারকে কিন্তু ইরান টার্গেট করছে, কারণ তাদের বক্তব্যটাও খুব নৈতিক। বক্তব্যটা হচ্ছে যে যদি কোনোভাবে ডেটা সেন্টার বা এআইকে ইউজ করে যেহেতু অ্যাটাক করা হচ্ছে, তো ডেটা সেন্টারকে এরপরে আমরা একটা ইনফ্রাস্ট্রাকচারাল ইউনিট হিসাবে ট্রিট করছি না, আমরা এক্ষেত্রে ডেটা সেন্টারকে অ্যাজ এ উইপন ট্রিট করছি। তো সেই কারণে তারা কিন্তু রীতিমতো যে সমস্ত ড্রোন অ্যাটাকগুলো করছে ইউএই এবং বাহারিনে, সেগুলো কিন্তু ডেটা সেন্টারের মধ্যেও হচ্ছে, এবং ব্যাংকস এবং বিভিন্ন যে সমস্ত গভর্নমেন্ট রয়েছে সেগুলোও কিন্তু রিস্কে যাচ্ছে যে কারণে, এবং তার সাথে সাথে এই যে ড্রোন অ্যাটাক সেগুলো কিন্তু ওয়ার ইকোনমিক্সের মধ্যে একটা ডিফারেন্ট মেকানিজম এনেছে। তো এটা এই মুহূর্তে সব থেকে ভাইটাল জিনিস যে এই যুদ্ধটাকে জিতবে কে, যদিও যুদ্ধের জন্য নেগোসিয়েশন হচ্ছে একমাত্র লাস্ট পথ, কিন্তু সেই নেগোসিয়েশন হওয়ার আগে এই মুহূর্তে ওয়ার ইকোনমিক্সের দিক থেকে দেখতে গেলে সম্পূর্ণভাবে ইরান কিন্তু অনেকখানি এগিয়ে রয়েছে, যার এক্সপ্লেনেশনটা আমি লাস্ট স্লাইডে দিচ্ছিলাম। এছাড়া আমরা যদি দেখি এর জন্য ইন্ডিয়ার মধ্যে যে ক্ষতিটা হতে চলেছে সেটা হচ্ছে শুধুমাত্র এই যে ক্রুড অয়েল প্রাইস বাড়া সেটা নয়, ইন্ডিয়া অলরেডি 15,000 কোটি টাকার কাছাকাছি ইরানের যে চাবাহার বন্দর সেখানে অলরেডি প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট করেছে, এবং সেই ইনভেস্টমেন্টের দিকে যদি লক্ষ্য রাখা হয় তাহলে সেটা কিন্তু রীতিমতো জলে যেতে চলেছে, এবং এক্ষেত্রে ইন্ডিয়ার যে স্ট্র্যাটেজিক পজিশন সেটাও কিন্তু অনেকটা পরিমাণ মানে দুর্বল হতে পারে সেরকমই মনে করা হচ্ছে, কারণ চাবাহার বন্দরটাকে ইন্ডিয়া বানিয়েছিল যাতে ইরানের থ্রুতে সোজা আমরা রাশিয়া থেকে শুরু করে টোটাল মিডল ইস্ট এবং পুরো মধ্য এশিয়াটাকে আমরা সম্পূর্ণভাবে ক্যাপচার করতে পারি বা ইন্ডিয়া যাতে বিজনেস করতে পারে। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে এটা কিন্তু ইন্ডিয়ার জন্য যথেষ্ট ক্ষতি হওয়ার মতো জায়গায় রয়েছে। এছাড়া আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে ড্রোন অ্যাটাক চলছে, এবং যে ড্রোন অ্যাটাকগুলোর ফলে অয়েল প্রাইস কিন্তু প্রচণ্ড পরিমাণে সার্চ করছে, এবং অয়েল প্রাইসের এই সার্চটা আগামীকালের মার্কেটের জন্য যথেষ্ট একটা ক্ষতিকারক জায়গায় যেতে পারে, এবং এক্ষেত্রে প্রচুর প্ল্যান্টকে অ্যাটাক করা হচ্ছে, এবং সেই সমস্ত দিকগুলো যদি দেখা হয় তাহলে এই মুহূর্তে যুদ্ধের যে পরিস্থিতি সেটা একটা ভয়ঙ্করতম জায়গার মধ্যে রয়েছে। তো আগামীকালের মার্কেটের জন্য এবার আসি মার্কেটের কথার, কারণ আমরা যেটা দেখলাম ফ্রাইডে যে ডাউ জোন্সের পজিশন বা গ্লোবাল মার্কেটের পজিশন, আমাদের যে গিফট নিফটির পজিশন বা এই অয়েল প্রাইস সার্চ করে যাওয়া, কিছুটা পরিমাণ মানে গোল্ডের দাম সার্চ করে যাওয়া, এই সমস্ত বিষয়গুলো কিন্তু মার্কেটের মধ্যে একটা প্রেশার রয়েছে, এবং তার সাথে সাথে আমরা ভিক্সকে, প্রত্যেকটা দেশেরই যে ভিক্স রয়েছে সেই ভিক্সকেও বাড়তে দেখেছি। তো এই যে যুদ্ধের পরিস্থিতি, এর ফলে আগামীকালের জন্য আমাদের কোন কোন জায়গাগুলোই নজর রাখা উচিত। আগামীকাল সকালে ট্রেড করার আগে প্রথম যে জিনিসটা দেখা উচিত, স্ট্রেট অফ হরমুজকে খোলা নিয়ে কোনো নতুন বক্তব্য ইরানের তরফ থেকে উঠে আসছে কি না, সেই বিষয়টার দিকে লক্ষ্য রাখা উচিত। সেকেন্ড হচ্ছে ইরান কিভাবে রিটালিয়েট করছে পুরো বিষয়টাতে, সেই জিনিসটা আমাদের দেখা উচিত। এছাড়া ফেডারেল রিজার্ভের যে ইনফ্লেশন, সেই ইনফ্লেশন কতটা বাড়ছে সেই পয়েন্টটার দিকেও আমাদের নজর রাখা উচিত। অয়েল প্রাইসটার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, যদি অয়েল প্রাইস আগামীকাল সকাল থেকে ডিক্রিজ করে, অর্থাৎ এশিয়ান মার্কেটের মধ্যে এশিয়ান সেশনের মধ্যে যদি আমরা অয়েল প্রাইসকে ডিক্রিজ হতে দেখি, সেটার দিক থেকে দেখতে গেলে তাহলে মার্কেটের মধ্যে একটা কুল অফ আসতে পারে। এছাড়া ট্রাম্পস যদি নতুন কোনো স্টেটমেন্ট দেয় বা কোনো সিজ ফায়ারের কোনো সিগন্যালস আসে, তবেই মার্কেটের মধ্যে একটা স্লাইড পরিমাণ রিকভারি আসা পসিবল, আদারওয়াইজ এই মার্কেটটা এই মুহূর্তে ভীষণ পরিমাণ ডাউন ট্রেন্ডের মার্কেট এবং ফিয়ারফুল একটা মার্কেটে পরিণত হয়েছে। যদিও এক্ষেত্রে স্মার্ট মানির যে পজিশনিং, সেই পজিশনিংটা লক্ষ্য রাখা উচিত, যেটার জন্য আপনাকে ওপেন ইন্টারেস্ট এবং তার সাথে সাথে মানে ফিউচারের ওপেন ইন্টারেস্ট এবং অপশানের যে ওপেন ইন্টারেস্ট রয়েছে, এই বিষয়গুলোর দিকে আমাদের লক্ষ্য রাখা উচিত। তো আগামীকালের মার্কেটটা মোটামুটিভাবে দেখতে গেলে একটা ডাউন ট্রেন্ডের মার্কেট, অর্থাৎ একটা গ্যাপ ডাউন ওপেনিং হওয়ার চান্সেস আছে,
এবং গ্যাপ ডাউন ওপেনিংয়ের পর স্লাইডলি ডাউন আসার পর তারপর একটা রিকভারি আসার ভালো চান্সেস রয়েছে, রাইট? তো এই টাইপের মার্কেটটা কিন্তু আপাতত আমি দেখছি। আপনি যেভাবে মার্কেটটাকে দেখতে পারেন সেটা হচ্ছে টোটালি আপনাকে আগামীকাল সকালে মার্কেটটাকে দেখতে হবে। এই মুহূর্তে মার্কেটের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কন্টিনিউয়াস নিউজের যে চেঞ্জেস, সেই বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখতে হবে। এখন নিউজের কি চেঞ্জেস আসছে পুরো রাত্রের মধ্যে বা আগামীকাল সকালের মধ্যে, সেটার দিকে আপনি লক্ষ্য রাখবেন। 2-3টে বিষয় আগামীকাল সকালে মার্কেট ওপেনিংয়ের আগে অর্থাৎ প্রি মার্কেটে আপনি যেটা দেখবেন, একটা হচ্ছে এশিয়ান মার্কেট কেমন রিয়্যাক্ট করছে, ক্রুড অয়েল, ন্যাচারাল গ্যাস প্রাইস, তার সাথে সাথে গোল্ড প্রাইস, এই সমস্ত বিষয়গুলোর দিকে লক্ষ্য রেখে আগামীকালের মার্কেটের মধ্যে পজিশন বানানো উচিত। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।